করুন লাইফ অ্যান্ড ওয়ার্কসে। ওকে, কি বলছে, মার্টিন লুথার কিং জুনিয়র, এখানে জিআর মানে হচ্ছে জুনিয়র, ঠিক আছে। বর্ন অন জানুয়ারি 15, 1929 অ্যাজ মাইকেল লুথার কিং, মানে তার আগের নামটা ছিল হচ্ছে মাইকেল লুথার কিং, পরে নাম হয় মার্টিন লুথার কিং। সে জন্মগ্রহণ করছে জানুয়ারি মাসের 15 তারিখ 1929 সালে। বাট লেদার হ্যাড হিজ নেম চেঞ্জ টু মার্টিন, এরপরে তার নামটা মার্টিন হয়ে যায়, মানে মাইকেল থেকে মার্টিন হয়ে যায়। His grandfather began the family long tenure as pastors in the Ebenezer Baptist Church in Atlanta। তার যে গ্র্যান্ডফাদার বা দাদা যাকে বলি আমরা, সে হচ্ছে এই ইংল্যান্ডের যে একটা চার্চ ইভেনজার ব্যাপটিস্ট চার্চ আটলান্টা, এখানে সে একজন যাজক ছিল, ঠিক আছে। সার্ভিং ফ্রম 1914 টু 1939, সে হচ্ছে এখানে যাজক ছিল 1914 সাল, মানে প্রথম বিশ্বযুদ্ধের সাল থেকে 1931 সাল পর্যন্ত। হিজ ফাদার হ্যাজ সার্ভড ফ্রম দেন আনটিল দ্য প্রেজেন্ট, আর তার বাবা হচ্ছে মানে এই যে মার্টিন লুথার কিং এর বাবা হচ্ছে তারপরে 1960 সাল পর্যন্ত সে ই করছে, মানে যাজকগিরি করছে। আর না না 1960 না, তার পর পর্যন্ত মার্টিন লুথার যে পর্যন্ত না যাজক হয়েছে, এখানে এক্সাক্ট তারিখটা দেওয়া নাই। এরপরে বলছে and from 1960 until his death মার্টিন লুথার অ্যাক্টেড অ্যাজ কোপ্যাস্টর, এবং ওই 1960 সাল পর্যন্ত সেখানে মার্টিন লুথার ছিল একজন কোপ্যাস্টর, মানে উপযাজক বলে যাকে আর কি। মার্টিন লুথার অ্যাটেন্ডেড সেগ্রিগেটেড পাবলিক স্কুল ইন জর্জিয়া, সে এই জর্জিয়ার একটা পাবলিক স্কুল নাম অবিভক্ত, মানে হচ্ছে সে এই স্কুলটাতে ওখানে সে অ্যাটেন্ড করে বা ওখানে সে অ্যাডমিশন নেয়। গ্রাজুয়েটিং ফ্রম হাই স্কুল এট দ্য এজ অফ 50, এবং 15 বছর বয়সে হাই স্কুল গ্রাজুয়েশন কমপ্লিট করে। হি রিসিভ দ্য বিএ ডিগ্রি ইন 1948, এবং 1948 সালে সে তার বিএ ডিগ্রি পায়। ফ্রম মোর হাউস কলেজ, এ ডিস্টিংগুইশড নেগ্রো ইনস্টিটিউশন অফ আটলান্টা, এই মোর হাউস কলেজ থেকে, সেখানে হচ্ছে শুধুমাত্র নিগ্রোরাই, মানে একটা নিগ্রোদের প্রতিষ্ঠান সেটা, আর সেটা হচ্ছে আটলান্টাতে। ফ্রম হুইচ বোথ দ্য ফাদার এন্ড গ্র্যান্ডফাদার হ্যাভ গ্রাজুয়েটেড, মানে এখান থেকেই মার্টিন লুথারের বাবা এবং তার দাদা, মানে এরা সবাই আর কি সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছিল বা তাদের গ্রাজুয়েশন ডিগ্রি পেয়েছিল। After 3 years of theological study at Crozer Theological Seminary in Pennsylvania, where he was elected president as a predominantly white senior class, আর কি এই ক্রোজার থিওলজিক্যাল সেমিনারি পেনসিলভেনিয়ায় সে 3 বছর ওখানে স্টাডি করে এই ধর্মতত্ত্ব নিয়ে, এবং এরপরে সে মানে যারা শ্বেত আছে আর কি বা শ্বেতাঙ্গদের, সে একজন হয় প্রেসিডেন্ট হিসেবে তাকে ইলেক্টেড করা হয় বা নির্বাচিত করা হয়। তারপর বলছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য বিডি ইন 1951, এরপর তাকে বিডি পুরস্কার দেওয়া হয় 1951 সালে। এটা হয়তো ওই ওই যে ইউনিভার্সিটি সেখানকার একটা কোনো পুরস্কার হবে। উইথ এ ফেলোশিপ ওন এ ক্রোজার, হি enrolled the graduate studies at Boston University, এরপর সে বস্টন ইউনিভার্সিটি, মানে সেই ইউনিভার্সিটি স্টাডি করা শুরু করে। কমপ্লিটিং ডক্টরেট ডিগ্রি লাভ করে 1953 সালে, রিসিভিং দ্য ডিগ্রি 1952, এবং সেই ডিগ্রিটা পায় 1955 সালে। ইন বস্টন হি মেট এন্ড মেরিড করেটি এসকট, এবং এই বোস্টনে থাকাকালীন সময় সে করেটি এসকট নামে এক ভদ্রমহিলার সাথে তার পরিচয়, এবং তাকে সে বিয়ে করে। এই ইয়ং উমেন অফ আনকমন ইন্টেলিজেন্ট এন্ড আর্টিস্টিক অ্যাটেনমেন্টস, মানে সে ছিল খুব তরুণী, আর তার যে অসাধারণ বুদ্ধি ছিল, মানে সে অনেক বুদ্ধিমতী ছিল। 2 sons and 2 daughters are born into the family, এবং তাদের মানে এই যে করেটি এসকট আর মার্টিন লুথারের 2 জন ছেলে এবং 2 জন কন্যা সন্তান ছিল। In 1954, Martin Luther King became pastor of the Dexter Avenue Baptist Church in Montgomery, Alabama। এরপর সে অ্যালবামার এই একটা ব্যাপটিস্ট চার্চ, সেটা হচ্ছে মন্টেগোমারিতে, সেখানে সে একজন প্যাস্টর বা যাজক হিসেবে যোগদান করে 1954 সালে। অলওয়েজ এ স্ট্রং ওয়ার্কার সিভিল রাইটস ফর মেম্বার্স অফ দ্য রেস, এবং সে সব সময় আর কি এই যে সিভিল রাইট বা আমরা যেটাকে বলি যে আমাদের মানবাধিকার, সে সবসময় এটা নিয়ে কাজ করছে। কিং ওয়াজ বাই দিস টাইম এ মেম্বার অফ দ্য এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ colored people, that leading organization of its kind in the nation। কি বলছে, কিং ওয়াজ রাজা, এই সময় রাজা হতে মার্টিন লুথার কিং আর কি। বাই দিস টাইম এই সময় মেম্বার অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, একজন নির্বাহী কর্মকর্তা ছিল অফ দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন, এই যে জাতীয় একটা অ্যাসোসিয়েশন
ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার পিপল, মানে এই যে বর্ণ বৈষম্য, এদের যে অ্যাডভান্সমেন্ট কিভাবে এটা দূর করা যায়, এটা সেদিন নির্বাহী কর্মকর্তা ছিল। দ্য লিডিং অর্গানাইজেশন অফ দিস কাইন্ড অফ দ্য নেশন, যেটা ওই সময়টাতে সবচেয়ে বড় একটা সংস্থা ছিল। হি ওয়াজ রেডি then early in December 1955 to accept the leadership of the first great non-violent demonstration of contemporary times in the United States। এরপরে সে নিগ্রোদের একটা হয় আর কি, প্রদর্শন বা আমরা যে সম্মেলন হয়, সেটার টোটালি লিডার ছিল একজন, ঠিক আছে। এটা হচ্ছে 1955 সালে। তারপরে বলছে দ্য বাস বয়কট ডেসক্রাইবড বাই গার্নার জ্যান ইন দ্য প্রেজেন্টেশন স্পিচ অফ দ্য অনারেবল লর্ড, এবং এই যে মার্টিন লুথার কিং আছে, সে তার প্রেজেন্টেশন স্পিচে এই নিগ্রোদের পক্ষ হয়ে যে তারা যে বাস বয়কটের একটা ছিল, বা তারা বাস চলাচল বয়কট করছিল, কারণ একজন সবসময় বাসের যে সিট ওইটা এই জন্য শ্বেতাঙ্গ তাদের জন্য থাকতো। যদি কালো কেউ বা নিগ্রো কেউ বসতো, তাকে সেই সিট করতে হইতো এবং শ্বেতাঙ্গতে জায়গা দেওয়া হতো। এই জন্য একজন লোককে কি করা হয়, ফেরে ফেলা হয়, যার কারণে তারা যা নিগ্রো আছে তারা বয়কট করে বাসে, মানে তারা বাস চলাচলে, মানে টোটালি তারা বাসে চলাচল করবে না, এরকমটা হয়, ঠিক আছে। The boycott, পরের পেজে দেখুন, the boycott lasted for 382 days, আর বয়কটটা 382 দিন ছিল, প্রায় এক বছরের বেশি সময় ধরে এটা ছিল, বা নিগ্রোরা শুরু করে নাই। On December 21st 1956, এই 1956 সালে 21শে ডিসেম্বর, after the Supreme Court of the United States had declared unconstitutional the laws requiring segregation in buses, এই সুপ্রিম কোর্ট তখন একটা মানে ঘোষণা দেয় যে নিগ্রোদের আর হোয়াইটদের কোনো ডিফারেন্স থাকবে না, তারা মানে একই বাসে চলাচল করতে পারবে। তারপর বলছে নিগ্রোস এন্ড হোয়াইটস রোড দ্য বাসেস অ্যাজ ইকুয়াল, মানে সমানভাবে তারা রোডে চলাচল করতে পারবে। ডিউরিং দিস ডেজ অফ বয়কট কিং ওয়াজ অ্যারেস্টেড, এই বয়কট দিনে বা এই সময় আর কি কিংকে অ্যারেস্ট করা হয়েছিল বা তাকে জেলে পুরে দেওয়া হয়েছিল। His home was bombed, এবং তার বাড়ি পর্যন্ত বোম মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল। He was subjected to personal abuse, এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। But at the same time he emerged as the Negro leader of the first rank, কিন্তু এইভাবেই সে আস্তে আস্তে একজন নিগ্রোদের লিডার হয়ে ওঠে। In 1957 he was elected president of the Southern Christian Leadership Conference, এবং 1957 সালে সে দক্ষিণাঞ্চলের খ্রিস্টান যে লিডারশিপ কনফারেন্স আছে সেখানকার প্রেসিডেন্ট হয়, ঠিক আছে। an organization formed to provide new leadership for the new civil rights movement, আর এই প্রতিষ্ঠানটার উদ্দেশ্য ছিল যারা মধ্যবিত্ত তাদেরকে তাদের যে অধিকার সেটা পাইয়ে দেওয়া। the ideas for the organization he took from Christianity, এবং এই যে আইডিয়া গুলো সেগুলো তার খ্রিস্টান ধর্ম থেকে শিখছিল। its operational techniques from Gandhi, এবং এই মহাত্মা গান্ধী থেকেও শিখছিল, ইন্ডিয়ার জাতির যে জনক মহাত্মা গান্ধী। in the 11-year হ্যাঁ, in the 11-year period in 1957 and 1968, এই 1957 থেকে 1968 সাল পর্যন্ত কিং ট্রাভেলড ওভার 6 মিলিয়ন মাইল, সে প্রায় 6 মিলিয়ন মাইল, মানে হচ্ছে 60 লক্ষ মাইল পথ হাঁটে, ঠিক আছে। and spoke about 2500 times, 2500 বার সে বক্তৃতা দেয় এখানে ওখানে। appearing wherever there is injustice, যেখানে যেখানে দেখছে অবিচার বা মানে ন্যায় বিচার হচ্ছে না, সেখানে সেখানে সেই জন্য স্পিচ দেয়। তারপর প্রটেস্ট এন্ড অ্যাকশন এন্ড মিনওয়াইল হি রোট 5 বুকস অ্যাজ ওয়েল অ্যাজ নিউমারাস আর্টিকেলস, এবং 5টা বই লিখে এবং অসংখ্য পরিমাণে আর্টিকেল লিখে। In those years he led a massive protest in Birmingham, Alabama, এরপরে সে কি বলছে এখানে, he led a massive protest, এরপর সে বড় ধরনের একটা আন্দোলন করে, কোথায় সেটা, বির্মিংহামে, আলবামার। দ্যাট কট দ্য হ্যাঁ দ্যাট কট দ্য অ্যাটেনশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এবং যেটা কিনা মানে এইটার মাধ্যমে সে সারা পৃথিবীর একটা সারা জাগিয়ে ফেলে আর কি। প্রোভাইডিং হোয়াট হি ওয়াজ কল্ড এ কোয়ালিশন অফ কনসিয়েন্স, এবং সে এইটাকে বলা হচ্ছে বিবেকের একটা জোট, মানে হচ্ছে মানুষ এখন তারা সচেতন হয়েছে, মানে টোটালি সচেতনতার জোট। and in inspiring his letter from a Birmingham jail, এবং সে তখন আর কি একটা লেটার লেখে, মানে একটা বইয়ের মতো লেখে যে লেটার ফ্রম এ বির্মিংহাম jail, a manifesto of the ইশতেহারের মূলক of the Negro revolution. He planned the drives in Alabama for the registration of Negroes as voters, এরপরে সে অ্যালবামাতে গিয়ে নিগ্রোরা যে ভোটার অধিকার প্রাপ্ত বা তাদের ভোট দেওয়ার স্বাধীনতা দিতে হবে সেইটার পক্ষেও মানে একটা রেজিস্ট্রেশন দেয়, বা মানে একটা তাদের একটা তালিকা করে সেখানে জমা দেয় আর কি, যাদের যেখানে ভোট হওয়া উচিত সেখানে।
he directed the peaceful march on Washington. এরপর সে ওয়াশিংটন এটা করে ডিসি, ওয়াশিংটন ডিসি, এই ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ 2,50,000 পিপল টু এরপর সে প্রায় 2.5 লক্ষ লোকের সামনে তার এই বিখ্যাত স্পিচটা দেয়, হ্যাভ এ ড্রিম। এই স্পিচটা দেয়, বিখ্যাত স্পিচ, আমার একটা স্বপ্ন আছে, ঠিক আছে। এই কনফার্ম উইথ প্রেসিডেন্ট জন এফ কেনেডি, এবং এরপরে সে জন এফ কেনেডির সাথে কনফার করে বা সে আলোচনা করে আর কি, অ্যান্ড ক্যাম্পেইন ফর প্রেসিডেন্ট লন্ডন বি জনসন, এবং লন্ডনের যে লিন্ডনের যে প্রেসিডেন্ট বি জনসন, সে এর সাথে ক্যাম্পেইন করে। ক্যাম্পেইন মানে হচ্ছে মানে আলোচনা সবার মতো করা। হি ওয়াজ অ্যারেস্টেড আপওয়ার্ডস অফ 20 টাইমস, তাকে প্রায় মানে তার জীবদ্দশায় প্রায় 20 বার অ্যারেস্ট করা হয়, এন্ড অ্যাসাল্টেড এট লিস্ট 4 টাইমস, এবং হ্যাঁ নির্যাতন করা হয় 4 বার। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড 5 অনারারি ডিগ্রিজ, তার 5টা অনারারি ডিগ্রিজ বা সম্মান, মানে তার সম্মানিত খেতাব আছে আর কি, খেতাব। ওয়াজ নেমড ম্যান অফ দ্য ইয়ার বাই দ্য টাইম ম্যাগাজিন ইন 1960, এবং 1963 সালে টাইম ম্যাগাজিনের পত্রিকায় তাকে বলা হয় ম্যান অফ দ্য ইয়ার, and became not only the symbolic leader of American blacks but also a world figure, এবং সে শুধুমাত্র আমেরিকার ব্ল্যাকদেরই কোন একটা লিডার ছিল এরকম না, সারা বিশ্বের একজন লিডার হিসেবে সে সুখ্যাতি পায়। At the age of 35, Martin Luther King was the youngest man to have received the Nobel Peace Prize. তার বয়স যখন 35 বছর তখন সে নোবেল পুরস্কার পায়, এবং সে ছিল সবচাইতে অল্প বয়সী নোবেল খেতাব পাওয়া, মানে নোবেল পুরস্কার পাওয়া লোক বা ব্যক্তি, ঠিক আছে। when notified in his selection, he announced that he would turn over the prize money of 54,123, মানে $54,123 to the furtherance of the civil rights movement, মানে যারা আর কি এই যে মানবাধিকারের কাজকর্মে সাথে জড়িত, তাদের এই যত প্রাইজ মানি, এই $54,123 সব সে এদের পক্ষে দিয়ে দেয় বা এদের কাছে সব সে দান করে দেয় এদের নামে। অন দ্য ইভিনিং অফ এপ্রিল 4, 1968, এই 1968 সালের এপ্রিল মাস 4 তারিখে একদিন বিকেলবেলা, while standing on the balcony of the motel মেমফিস থেনেন্স, মানে এই থেনেন্সের একটা মেমফিস নামক স্থানে একটা মোটেলে সে মানে কাটাচ্ছিল, সময় কাটাচ্ছিল বিকেলের সময়, আর সে তার ব্যালকনিতে দাঁড়িয়েছিল। হোয়ার হি ওয়াজ টু লিড এ প্রোটেস্ট মার্চ ইন সিম্প্যাথি উইথ স্ট্রাইকিং গার্বেজ ওয়ার্কার্স অফ দ্য সিটি, এবং সে দেখতেছিল যে তার যে আশেপাশে নিচে সেখান দিয়ে একটা প্রোটেস্টের মতো হচ্ছে। হি ওয়াজ অ্যাসাসিনেটেড, এবং তাকে ওই অবস্থাতে গুলি করা হয়। In the years of his death, King remained the most widely known African American leader of his era, আর সে যে বছর মারা যায় সারা বছর যাবত আফ্রিকায় আমেরিকায় সবচাইতে বিখ্যাত ব্যক্তি বা যার নাম বেশিবার স্মরণ করে সে হচ্ছে মার্টিন লুথার কিং। His stature is as a major historical figure was confirmed by the successful campaign of establish a national holiday on his honor of the United States, এবং সেদিন মারা গেছে বা তার একদিন হত্যা করেছে সেদিন আমেরিকার একটা ন্যাশনাল হলিডে, এবং তার যে স্ট্যাচুটা ভাস্কর্য সেটা কোথায় রাখা হয়েছে, to establish a national holiday in honor of the United States and by the building of the King Memorial on the Mall of the Washington DC, এবং এই ওয়াশিংটন ডিসিতে কিং মেমোরিয়াল নামে তার একটা ভাস্কর্য আছে নিয়ার দ্য লিঙ্কন মেমোরিয়াল, যেখানে লিঙ্কনের একটা ভাস্কর্য আছে, আব্রাহাম লিঙ্কনের, দ্য সাইট অফ হিজ ফেমাস আই হ্যাভ এ ড্রিম স্পিচ ইন 1963, এবং এইটা হচ্ছে এই মার্টিন লুথার কিং সে যে স্থানে বসে 1963 সালে তার বিখ্যাত এই ভাষণটা দিয়েছিল তার পাশেই। তারপরে বলছে মেনি স্টেটস এন্ড মিউনিসিপ্যালিটিস হ্যাভ এনাক্টেড কিং হলিডেজ, এবং অনেক পৌরসভা দেন হচ্ছে মানে অনেক স্টেট গুলা এই কিং আব্রাহাম লিঙ্কন মার্টিন লুথার কিং এর যে মৃত্যুর দিন জাতীয় একটা মানে ছুটির দিন হিসেবে গণ্য করে, বা তারা সেখানে সেটা পাশ করিয়ে নেয়। অথরাইজড পাবলিক স্ট্যাটাস এন্ড নেমড স্টেটস স্কুলস এন্ড আদার এন্টারেস্ট, এবং তার নামে অনেক স্কুল কলেজ পাবলিক স্টেশন নাম রাখা হয়, যেমন আমরা দেখি যে বঙ্গবন্ধুর স্মরণে বঙ্গবন্ধু নামে এটা ওটা, তো তার নামে এই যে এই মার্টিন লুথার কিং এর অসংখ্য এই যে স্ট্রেট স্কুল এন্ড অনেক কিছু আছে। This efforts to honor King have focused more on his role as a civil rights advocate than on his controversial speech, এই মানে সে যে একজন মানবাধিকারের কর্মী ছিল, এই তাকে যে সম্মান দেওয়া হয়েছে তার সম্মানে ভর্তি করছে এগুলা। Final year condemning American intervention in Vietnam and calling for the Poor People campaign, এরপরে আমেরিকা যখন ভিয়েতনামের বিপক্ষে একটা দ্বন্দ্ব জড়ায় তখন এই সেখানে ক্যাম্পেইনে যায় হচ্ছে মার্টিন লুথার কিং। মূলত এর জানলে এর বাইরে তেমন কিছু নেই, নিচে যা আছে ওগুলো তেমন ইম্পর্টেন্ট না। ওকে, পরে দেখুন
আমি কোনটা বলতে কয়েকটা দাগিয়ে দিচ্ছি, আপনি ওইগুলো একটু ভাষায় বসে ই করে নিয়ে স্টাডি করে তাহলে হবে। 1929 সালেরটা, 1929, 1944, 44-এর পর 48, 51, 53, 55, মানে ফার্স্ট পেজে 54 থেকে মানে এরপরে যা আছে সব। তারপরের পেজে দেখুন হচ্ছে 19, তারপরের পেজ 1957, তারপর 1959, 1960, 1962, 56 না 57, 57-র পরে হচ্ছে 59, তারপরে 60, তারপরে 62, তারপরে 63, হ্যাঁ তারপরে 64, হ্যাঁ 64-র লাস্ট লাইন, 64 নম্বর শেষ লাইন, নোবেল প্রাইজ ইন অসলো নরওয়ে অন ডিসেম্বর 10, এই লাইনটা শুধু। তারপর 1965, এগুলাই। তারপরে দেখুন সামারি, হ্যাঁ সামারিটা দেখুন 193 পেজের। আচ্ছা, Martin Luther King Jr. is happy to join a great congregation of the civil rights activists in demanding freedom for all the Americans, and he hopes that this day of August 20, 1963 will be a landmark of the history of America as a nation. কি বলছে? মার্টিন লুথার কিং সে মানে খুব হ্যাপি ছিল এই ধরনের একটা ধর্মসভা মানে হচ্ছে যেখানে অনেক সমাগম হয়, ভালো কিছু বা অনেক মানে মানে কোন একটা সমস্যা নিয়ে আলোচনা করা হয়, আসলে সমাধান দেওয়া হয়, এই ধরনের। আর এই যে মানবাধিকার কর্মীদের কাজ করে, এগুলো এমনিতে ভালো কাজ। আর এইটা হয়েছিল হচ্ছে আগস্ট মাসের 28 তারিখ 1963 সালে। সে বলছে যে এইটা হবে আমেরিকার জাতিতে একটা ল্যান্ডমার্ক বা উদাহরণস্বরূপ একটা ঘটনা। In 1863, Great American President Abraham Lincoln issued the Emancipation Proclamation, providing the black people with the great light of hope in giving freedom from the shackles of slavery. কি বলছে, এই সেম দিনে বা সেম মানে এই যে 1863 সালে হচ্ছে আব্রাহাম লিঙ্কন দিয়েছে, আর 1963 সালে মার্টিন লুথার কিং দিয়েছে। ঠিক আছে, তার মানে 100 বছর পূর্বে এই বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন সেও এই বন্ধন মুক্তি, দাস প্রথা বন্ধন মুক্তি যে একটা ঘোষণা সেটা দিচ্ছিল। ঠিক আছে, is giving freedom from the shackles of slavery, but 100 years later the black people are still free. কিন্তু আব্রাহাম লিঙ্কন যেটা 100 বছর আগে বলে গেছে, 100 বছর পরে মার্টিন লুথার কিং সেটা বলছে সেটা সম্পন্ন হয় না এখনো, বা আব্রাহাম লিঙ্কন বলছে দাস প্রথা তার দেশ থেকে বিলুপ্ত করবে, সেটা এখনো শেষ হয়নি। কারণ এখনো যারা হোয়াইট পিপল আছে তারা এই যে ব্ল্যাক পিপল তার ঘৃণা করে, তাদেরকে ছোট করে। ঠিক আছে, সুতরাং এখনো ব্ল্যাকরা ফ্রি না। অল আমেরিকান ইস্যুড এ চেক অর এ প্রমিসরি নোট উইথ দ্য প্রমিস অফ ফ্রিডম, সমস্ত আমেরিকানদেরকে এইরকম একটা প্রমিস দেওয়া হয়েছিল। বাট ফর ব্ল্যাক মেন এন্ড উমেন দ্যাট চেক হ্যাজ বিন এ ব্যাড চেক, কিন্তু যারা কালো ছিল বা কৃষ্ণাঙ্গ ছিল তাদের কাছে এটা মানে মনে হচ্ছে একটা ব্যাড চেক বা খারাপ একটা কমিটমেন্ট। and it has come back with insufficient funds, but the members of the civil rights union are confident of having sufficient cash in their funds and demand the cash of the freedom and the justice they are supposed to receive from the government. কি বলছে এখানে, but the members of the civil rights যারা কি মানবাধিকারের সাথে জড়িত ইউনিয়ন আর কনফিডেন্ট অফ বিং সাফিসিয়েন্ট ক্যাশ ইন দেয়ার ফান্ড, মানে তাদের হাতে এরকম ক্যাশ আছে, ক্যাশ বলতে আর কি এখানে অধিকারের কথা বলা হয়েছে, এন্ড ডিমান্ডেড দ্য ক্যাশ অফ ফ্রিডম, এবং তারা এই স্বাধীনতা চাচ্ছে, এন্ড জাস্টিস এবং ন্যায় বিচার চাচ্ছে, দে আর সাপোজ টু রিসিভ ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং তারা চাচ্ছে যে এটা যেন তারা রাজার কাছ থেকে অফিসিয়ালি পায়। ঠিক আছে, মানে তারা এই যে পায় যে এই রাজার কিং অ্যালং উইথ হিজ মেনি সাপোর্টার্স, আর রাজা এবং তার অনেক অনুসারীগণ আর কি ডিমান্ড দ্য ফ্রিডম নাও, তারা এখন তাদের যে ডিমান্ড এই যে ফ্রিডম স্বাধীনতাটা তারা চাচ্ছে। কারণ যারা হোয়াইট তারা হচ্ছে কালোদের বা নিগ্রোদেরকে তারা ছোট করতেছে, তাদের তার দাসদের মতো বিহেভ করতেছে। সুতরাং এখন দাসেরা মানে হচ্ছে যারা কৃষ্ণাঙ্গ ছিল তারা এখন তাদের স্বাধীনতা চাচ্ছে। কারণ এই 100 বছর আগে আব্রাহাম লিঙ্কনও তাদের স্বাধীনতার একটা ঘোষণা দিয়েছিল যে এখন থেকে এই জাতিটা একটা প্রসপার জাতিতে পরিণত হবে, সবাই হবে সমান। আচ্ছা, they demand things to change with a sense of urgency and procrastination from the oppressor, এবং নিগ্রোরা চাচ্ছে যে এখনই এটা মানে এইরকম একটা রুলস বা আইন এখনই এটা হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। যদি আমরা দেরি করি তাহলে আমাদের লস ছাড়া কোনো লাভ হবে না।
দে ডু নট ওয়ান্ট টু সি স্লো চেঞ্জ, এই যে আস্তে আস্তে কোনো চেঞ্জ তারা এরকম কোনো কিছু চাচ্ছে না, মানে তারা চাচ্ছে আর্জেন্ট কোনো একটা সমাধান। ওভার টাইম দে রেদার ওয়ান্ট টু সি সিগনিফিকেন্ট চেঞ্জ কামিং ইন ইফেক্ট ইমিডিয়েটলি, মানে এখন তারা ইমিডিয়েট একটা চেঞ্জ চাচ্ছে, যে তারা যে দাসে, মানে তাদেরকে দাসে পরিণত করা হয়েছে এটা এখন তারা থাকছে না, এখন তারা ইমিডিয়েট একটা চেঞ্জ চাচ্ছে। কিং রোয়ার্স, আর রাজা তখন গর্জন সহকারে তার ভাষণের মধ্যে বলছে, নাও ইজ দ্য টাইম টু ওপেন দ্য ডোরস, এখন আমাদের সেই দরজা খোলার সময়, অফ অপরচুনিটি, মানে এখন আমাদের সুযোগের দরজা খোলার সময়, টু অল দ্য গড চিলড্রেন, মানে এই যে গডের চিলড্রেন হিসেবে এখন আমাদের সেই সুযোগের দরজাটা খোলা উচিত, সুযোগের দরজা মানে আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো এখন আমাদের পাওয়া উচিত। However, King Hope stopped in equality through non-violent movement, কিন্তু এই জন্য এই যে মার্টিন লুথার কিং সে কোনো ধ্বংসযজ্ঞ চায় বা সে কোনো যুদ্ধ বিগ্রহ, সে অহিংসা, মহাত্মা গান্ধী সেখানে তো অহিংসা পরম ধর্ম, সে এইভাবে ওই পথে আগাইতে চাইছে। He tells his fellow black people not to have hatred or bitterness in their heart or turn to guns and fists. তার যারা অনুসারী ছিল বা নিগ্রো ছিল তাদেরকে সে বলছে যে তারা যেন কোনো গান ইউজ না করে বা কারোর সাথে হাতাহাতি না করে, মানে ফ্রিডম পাওয়ার জন্য। He knows that violence to obtain peace only leads to an endless cycle. হুম, শুনবে, আমি শুনতে পাইনি। হ্যাঁ, মোটকথা তারা যেন কোনো যুদ্ধে না জড়ায়, তারা অহিংসা পরম ধর্ম, তারা এই যে যে একটা ব্রত, তারা এই ব্রতে আগাবে বা তারা এই ব্রতে দীক্ষিত হবে এবং তারা এই মন্ত্র নিয়ে তারা তাদের যে সংগ্রামে নামবে, কিন্তু সেখানে কোনো হাতাহাতি, কোনো যুদ্ধ দ্বন্দ্ব এগুলো হবে না। আচ্ছা, King is also aware that this issue of the black must lead them to hate all people of different races and nationalities. তাছাড়া এই যে রাজা বা মার্টিন লুথার কিং সে আরো সতর্ক ছিল যে এই ইস্যুটা যে শুধুমাত্র ব্ল্যাক পিপলদের জন্য এরকমটা না, বরঞ্চ এই জাতির মধ্যে আরো যে রেস আছে বা মানে আরো যে বর্ণবাদের বা আরো যে এই যে শ্রেণী বৈষম্য আছে এদের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলবে। He knows that it will only lead to the same kind of discrimination he is fighting against with I have a dream is peace. Black people are not fighting for their own satisfaction. এই যে কালোরা বা নিগ্রোরা তাদের সঙ্গে তাদের নিজেদের চাহিদার জন্য বা নিজেদের সন্তুষ্টির জন্য যে তারা ফাইট করছে এরকমটা না। দে হ্যাভ টু ফাইট আনটিল দে ফিল কন্টেন্ট উইথ হোয়াট দে হ্যাভ অ্যাকম্পালিশড, এবং তারা এরকম ফাইট করে যাবে যতক্ষণ পর্যন্ত না তারা বা তাদের চাহিদাটা আছে বা তাদের রাইট আছে তারা সেটা না পাবে, তাদের অধিকারটা তাদের যতদিন পর্যন্ত না আয়ত্তাধীন হবে তারা এরকম যে আন্দোলন সেটা করেই যাবে, কিন্তু সেটা হবে অহিংস। ব্ল্যাক পিপল আর ফাইটিং ফর কন্টিনিউয়াস ফ্রিডম, মানে চলমান বা একেবারে চিরঞ্জীব একটা ফ্রিডম চাচ্ছে, এন্ড ইকুয়ালিটি এবং সাম্যবাদ চাচ্ছে, নট জাস্ট টু বি স্টপড উইথ কিংস 1933। সে এরকমটা চাচ্ছে না যে 1963 সালে এই মার্টিন লুথার কিং যে স্পিচটা দিয়েছে এই স্পিচের সময় হয়তো এই যে ইটা মানে এই যে শান্তিটা বা এই যে জেন্ডার এই যে মানে বর্ণ বৈষম্যবাদ এটা অল্প কয়েকদিন জন্য থাকবে, এরপরে আবার শেষ হয়ে যাবে, এরকমটা না। এখন নিগ্রোরা চাচ্ছে যে এটা চিরস্থায়ী হবে। আমেরিকা হোয়াইটরাও যেরকম স্বাধীনতা পাবে বা ইকুয়ালিটি পাবে, এই এই যে যারা নিগ্রো তারা এরকম ইকুয়ালিটি ই করবে, মানে তাদেরও এরকম সুযোগ সুবিধা থাকবে, ঠিক আছে সব ক্ষেত্রে। তো রাজা এটাই চাইছে, রাজা বলতে মার্টিন লুথার কিং। এটা হচ্ছে মূলত সামারি। আমরা এইটা দেখি, হ্যাঁ ইন্ট্রোডাকশনটা একটু দেখি, এরপর আগামীকালকে আমরা পড়বো মোর এই যে টেক্সটটা বেশি বড় না, 5 পেজ, আশা করি দেখি একদিনের মধ্যে শেষ করতে পারলে তো বেটার হবে। আচ্ছা, ইন্ট্রোডাকশন। হ্যাঁ, হ্যালো ভাইয়া, জোহরা, আপনি আমার আজকে লেট হয়ে ও গেছে। ভিডিও করে রাখছি। ভাই এখন কি পড়াচ্ছিলেন? আচ্ছা, এখন হচ্ছে এই 193 পেজে একটা সামারি আছে, সেই সামারিটা আমি পড়াইলাম, আই হ্যাভ এ ড্রিমের, মার্টিন লুথার কিং এর। আচ্ছা ঠিক আছে। শুনবে, আপনি ওনাকে ভিডিওটা দিন, আর আমি স্কাইপ আইডি আমার মনে ছিল না, আমি খুলতে পারিনি। আচ্ছা, আমি আজকে দেখবো না, ঠিক আছে স্কাইপ আইডিটা। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, সময় দেখলে। আচ্ছা, শুনবে, অডিও করা যায় না? অডিও করলে তো সম্ভবত শেয়ার করতে সুবিধা হয়তো, কারণ এমনিতে তো মানে আপনি শুধু শুনতেই পান, তো সেক্ষেত্রে যদি অডিও করেন তাহলে মনে হয় আর আপনাদের মধ্যে, হ্যাঁ, শেয়ারিং। ফোন দিয়ে ভিট্রিম নামে একটা অ্যাপ আছে, ঠিক আছে, ওই ভিট্রিম থেকে অডিও করা যায়, বা অডিও কাটার বলতে অনেক অ্যাপ আছে, ওগুলো দিয়ে অডিও করা যায়। তারপরে কিন্তু ফোনে এই মেসেঞ্জার সম্ভবত 25 MB উপরে শেয়ার করা যায় না, 20-25 MB উপরে, ঠিক আছে, সেই জন্য আমি দিতে পারি না। কম্পিউটার জানে কি সেটা আমার জানা নেই। ওকে ওকে, ঠিক আছে।
ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ওকে, এরপর ইন্ট্রোডাকশনটা দেখুন 192 পেজে, মানে এইটা লেখার উদ্দেশ্যটা কি। I have a dream is a famous speech delivered by Martin Luther King Jr. on August 20, 1963. এই তারিখটা মনে রাখতে হবে, সে কবে দিয়েছে স্পিচটা, 28 আগস্ট 1963 সালে, ঠিক আছে। ফ্রম দ্য স্টেপস অফ দ্য লিঙ্কন মেমোরিয়াল ডিউরিং দ্য মার্চ অন ওয়াশিংটন ফর জবস এন্ড ফ্রিডম। এখানে মানে যারা নিগ্রো আছে তাদের সব দিক থেকে তাদেরকে হিমোলাইট করা হচ্ছিল, সেই জন্য এই জবের ক্ষেত্রে স্বাধীনতার ক্ষেত্রে এই আব্রাহাম লিঙ্কন সে যে স্পিচটা দিছিল তার পাশে দাঁড়িয়ে আর কি এই আই হ্যাভ এ ড্রিম স্পিচটা দিছে হচ্ছে মার্টিন লুথার কিং। ইন দিস স্পিচ কিং কল্ড ফর রেশিয়াল ইকুয়ালিটি। এখানে মূলত এই রাজা বা মার্টিন লুথার কিং জুনিয়র সে রেশিয়াল বা বর্ণ বৈষম্যে বা সাম্যবাদ, মানে বর্ণ যে একটা বৈষম্য, এটা নিয়ে সে কথা বলছে, রেশিয়াল ডিসক্রিমিনেশন এন্ড কোথায় ছিল ও এন্ড ডিসক্রিমিনেশন এগেইনস্ট দ্য ব্ল্যাক পিপল ইন আমেরিকা। এবং সে এই যে ব্ল্যাক পিপলদের বিপক্ষে যে একটা ডিসক্রিমিনেশন চলছিল এটার বিপক্ষে সে কথা বলছে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ ডিফাইনিং মুভমেন্ট অফ দ্য আমেরিকান সিভিল রাইটস মুভমেন্ট। এবং আমেরিকার হিস্ট্রিতে যতগুলো মুভমেন্ট হয়েছে এই মানে মানবাধিকার ইতিহাসে, তার মধ্যে এটা একটা মানে কি বলে যে খুব বেশি ফেমাস একটা মুভমেন্ট বা আন্দোলন। ডেলিভারেড টু ওভার 2 লাখ সিভিল রাইটস সাপোর্টার্স। এবং এটা প্রদান করা হয় বা ভাষণটা প্রদান করা হয় প্রায় 2 লক্ষ এই সিভিল রাইটস সাপোর্টারের সামনে বা যারা মানবাধিকার কর্মী আছে আর কি তাদের সামনে। The speech is often considered to be one of the greatest and most notable speech in human history. এবং মানব ইতিহাসে যতগুলো স্পিচ আছে সবচেয়ে তাদের মধ্যে বিখ্যাত স্পিচ, বিশেষ করে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, শেখ মুজিবুরের যে আমাদের ঐতিহাসিক ভাষণ সাথী আছে, তারপর শেষে এইটা এদের এই যে বিখ্যাত লোকেরা ভাষণ, তারপরে মাও সেতুং এর একটা ইয়ে আছে, ভাষণ আছে, ঠিক আছে, সে দিয়েছিল এটা একটা 1400 না কত সালের দিকে, আমার সঠিক মনে নেই, 1418 সালের দিকে সম্ভবত। তো এই ভাষণগুলা যত ভাষণ আছে এই মানব ইতিহাসে তাদের মধ্যে এই ভাষণটা অন্যতম একটা ভাষণ। and was ranked the top American speech in the 20th century। এবং 20 শতকে আমেরিকান যতগুলো ভাষণ আছে তার মধ্যে এটা ছিল। By a 1999 poll of scholars of public address, I have a dream became synonyms with the aims of the March and the entire civil rights movement। মানে এইটাই হচ্ছে এই যে রাজা ছিল বা মার্টিন লুথার কিং, তার ইচ্ছেটা যা ছিল সেই ইচ্ছেটাই আই হ্যাভ এ ড্রিমের মাধ্যমে বলছে। তো তার মানে এটা হচ্ছে একটা সিনোনিম, রাজা যা বলছে আর এই যে নামটা হচ্ছে সেম। His dream represented a dream of millions of Americans demanding a free, equal and just nation। আর তার ড্রিমটা কি ছিল, হাজার মিলিয়ন মিলিয়ন যারা আমেরিকান ছিল তাদের যে একটা তারা চাইছিল স্বাধীনতা, তারা চাইছিল সাম্য, মানে যে সাম্যবোধ। মূলত এটি হচ্ছে এই যে ভাষণ, এটা মেন উদ্দেশ্যটা। Scholar and a pastor at the same time, King was able to combine academic, political and biblical elements in his speech। আর যেহেতু সে একজন ছিল যাজক ছিল আর হচ্ছে একজন পলিটিক্যাল লিডার ছিল, সুতরাং সে এই যাজকরা যে ধরনের ভাষা ব্যবহার করে, পলিটিক্যাল লিডার যে ধরনের ভাষা ব্যবহার করে, সে এইগুলোই তার এই স্পিচের মধ্যে ইনক্লুড করছে, ঠিক আছে। হি মেড রেফারেন্সেস টু দ্য বিল অফ রাইটস। সে মানুষের অধিকার নিয়ে কথা বলছে, তার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা নিয়ে কথা বলছে, দ্য ইমানসিপেশন অফ প্রোক্লামেশন এবং বন্ধন মুক্তির ঘোষণা নিয়ে কথা বলছে, এন্ড দ্য বাইবেল এবং সে বাইবেল থেকে কথা বলছে। When delivering his address, he spoke with accessible language and used repetition to drive home in important points। এবং সে যখন স্পিচগুলো দিচ্ছে তখন সে এমন ওয়ার্ড বলছে যেগুলো মানুষের কাছে বোধগম্য, মানে সাধারণ মানুষের কাছে যে ওয়ার্ডগুলো বোধগম্য, এবং হচ্ছে বিশেষ করে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো প্রতি বা সেগুলো রিপিট করছে বারবার, যাতে সবাই বুঝতে পারবে, এইটা আমাদের বেশি প্রয়োজন। The phrase I have a dream is repeated 9 times in the speech। এটা কিন্তু ব্রিফে আসতে পারে যে কতবার এই স্পিচের মধ্যে এটা বলা হয়েছে, 9 বার বলা হয়েছে, ঠিক আছে, এই যে ফ্রেজটা have a dream। Though King had a script in front of him, as the speech progressed and the crowd responded, he began to improvise his message। মানে যদিও তার সামনে এই I have a dream স্পিচ নিয়ে লেখা একটা মানে কি বলে ওটাকে টোকেনের মতো ছিল, সে সেটা দেখে ডেলিভার করতে পারতো, কিন্তু তারপর সে নিজের মধ্যে বা নিজের মতো করে আবার একটু এটাকে ইমপ্রুভ করছে, ঠিক আছে। এরপর সে নিজের মতো করে বলছে, There I have a dream section of the speech is the most well-known portion of the address and it was entirely extemporaneous। এবং এই যে I have a dream, যদিও এটার একটা সেকশন ছিল ওখানে, কিন্তু এখানে যেটা বলা আছে এটা সরাসরি করে ছিল না, এখানে অনেক লাইন সে এই যে মার্টিন লুথার কিং সে নিজ থেকে বলছে, তার কোনো পূর্ব প্রস্তুতিহীন ছাড়াই। সুতরাং আমরা এখানে এইটা তারা বুঝতে পারছি যে সে অবশ্যই লার্ন পার্সন বা একজন স্কলার ছিল,
সে অনেক কিছু জানতো, তার মধ্যে ওরাটরি স্কিল ছিল। আচ্ছা, কোথায় ছিলাম যেন? দ্য পাওয়ার অফ দ্য সেকশন ইজ এ টেস্টামেন্ট অফ কিংস স্কিল অফ ওরাটরি। আমি যেটা বললাম যে এইটা যা বলে যে এই যে কিং মার্টিন লুথার কিং সে ওরাটরি বা বক্তব্য সে কতটা এক্সপার্ট এটা বোঝাচ্ছে। এন্ড দ্য কনভিকশন উইথ হুইচ হি স্পোক, এবং সে যেভাবে বলতেছে কনভিকশন হিসেবে, মানে সে লোকজনকে বাধ্য করতেছে যে সে যা বলতেছে এটা অবশ্যই তাদের জন্য প্রয়োজন, তার এরকম একটা স্কিল ছিল। জাস্ট অ্যাজ হিজ নেম শেখ মার্টিন লুথার স্পার্কেল দ্য প্রোটেস্ট্যান্ট রিফরমেশন ইন দ্য 16th century। যেমনটা এই মার্টিন লুথার মানে হচ্ছে এই প্রোটেস্ট্যান্ট একটা রিফরমেশন হচ্ছিল 16th century-তে, ঠিক আছে। কিংস স্পিচ আই হ্যাভ এ ড্রিম এমবোল্ডেন্ড হিজ ফলোয়ার্স এন্ড চেঞ্জ হিস্টোরি। আর এই যে ড্রিম স্পিচটা, এই স্পিচটার দ্বারা হচ্ছে সে তার ফলোয়ারদেরকে বা তার সাপোর্টার যারা ছিল সে তাদেরকে উদ্বুদ্ধ করছে এবং হচ্ছে এই হিস্ট্রি চেঞ্জ করে দিয়েছে। হিস্ট্রি বলতে এই যে ব্ল্যাকের যে নিগ্রোদের হিস্ট্রি ছিল সেই হিস্ট্রিকে তারা চেঞ্জ করে দিয়েছে। In his speech, King demands the same justice and equality for Black Americans and is promised to all citizens of the Declaration of Independence. এই স্পিচের মধ্যে কিং কি ডিমান্ডস করছে বা কি চেয়েছে, সে চেয়েছে সমান জাস্টিস বা সাম্যবোধ এবং হচ্ছে ইকুয়ালিটি, মানে ন্যায় বিচারের সাম্যবোধ আছে সবার জন্য। ফর ব্ল্যাক আমেরিকানস দ্যার ইজ প্রমাইজ টু অল সিটিজেন্স অফ দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, মানে যেটা কি এই আমেরিকার যে স্বাধীনতা পত্র, সেই স্বাধীনতা পত্র উল্লেখিত ছিল সেটাই জাস্ট এই যে কিং জুনিয়র সে সবাইকে মনে করে দিতেছে। While he calls on fellow civil rights activists to persevere in the face of brutality, violence and oppression, he also cautions against the use of violence. কিন্তু সে এই কোনো ভায়োলেন্সের দিকে মানে ধাবিত হয় নাই, বা তার সে যে বক্তব্য প্রদান করছে এইগুলোর প্রতি কোনো ভায়োলেশন ছিল না, কোনো অপারেশন ছিল না, কোনো ব্রুটালিটি ছিল না। কিং বিলিভ ইন হোয়াট হেনরি ডেভিড থোরো টার্মড সিভিল ডিসোবিডিয়েন্স। কিং সবসময় বিশ্বাস করতো যে এই হেনরি ডেভিড থোরো এক ভদ্রলোক যেটাকে বলতে সিভিল ডিসোবিডিয়েন্স, ইন হুইচ ইন্ডিভিজুয়ালস ইউজ নন ভায়োলেন্ট মিনস। আর যেখানে প্রত্যেক মানুষের একটা অহিংস মানে একটা অহিংসার বাণীর মধ্যে দীক্ষিত, মিনস টু আসিভ সোশ্যাল চেঞ্জ। আর কি আর দীক্ষিত তার সমাজে একটা চেঞ্জ আনতে চায়, মানে হচ্ছে তারা কোনো দ্বন্দ্বে জড়াবে না বা কোনো সংঘাতে তারা লিপ্ত হবে না, তারা সমাজে একটা চেঞ্জ আনবে, সেটা হচ্ছে শান্তির মাধ্যমে। এই যে পরম ধর্মটা আছে তারা এই মন্ত্রে দীক্ষিত সমাজে একটা চেঞ্জ নিয়ে আসবে। হি অলসো স্টাডিড মহাত্মা গান্ধী's peaceful protest for Indian independence in the 1930 to 1940। মহাত্মা গান্ধী 1930 থেকে 40 সালে ইন্ডিয়ার স্বাধীনতা পাওয়ার জন্য যে একটা অহিংসা পরম ধর্ম একটা ডাক দিয়েছিল, বা অহিংসা পরম ধর্ম এই মট্টো নিয়ে এসে যে সবাইকে একীভূত করেছিল, এই এই যে মার্টিন লুথার কিং সেও এই মট্টোটাকে ফলো করছে বা মহাত্মা গান্ধীর দ্বারা সে হয়েছে, প্রভাবিত হয়েছে। Again and again he counsels the crowd, এবং সে মানে বারবার এই যে ক্রাউড বা জনতাদের উদ্দেশ্যে বলছে, উই মাস্ট রাইজ টু দ্য ম্যাজেস্টিক হাইটস অফ দ্য ফিজিক্যাল ফোর্স উইচ ফোর্স অফ দ্য সোল। মানে আমরা অবশ্যই জাগ্রত হওয়া, নিজেদেরকে জাগিয়ে তুলবো আমাদের এই যে শারীরিক দিক থেকে এবং হচ্ছে সোলের দিক থেকে, মানে আমরা আত্মিক ভাবে এবং শারীরিক ভাবে উভয় ভাবে আমরা জাগিয়ে তুলবো বা আমরা জেগে উঠবো, ঠিক আছে। আমাদের এই আত্মাটা এটা জেগে উঠবে উভয় দিক থেকেই। এটা হচ্ছে মূলত এই স্পিচটার মোটামুটি মানে সংক্ষেপে একটা ধারণা কি পাইছেন স্পেসটা কি নিয়ে বা কেন বলা হয়েছে, কাদের উদ্দেশ্যে বলা হয়েছিল? ওকে, আচ্ছা, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে। আমরা এর আগে গেরিসবার্গ অ্যাড্রেসে সেখানে হচ্ছে আব্রাহাম লিঙ্কন সে আহ বলছে যে ওই সময়টাতে আমেরিকাতে গৃহযুদ্ধ চলছিল দক্ষিণ পাশের লোকদের সাথে উত্তর পাশের লোকদের সাথে। তো আব্রাহাম লিঙ্কন একটা বিখ্যাত ভাষণ দেয় যার মাধ্যমে গৃহযুদ্ধ শেষ হয়। এর 100 বছর পরে, জাস্ট সেম 100 বছর পরে 1963 সালে মার্টিন লুথার কিং, তখনকার সময় আর কি যারা হোয়াইট ছিল, তারা যারা কৃষ্ণাঙ্গ ছিল বা ব্ল্যাক ছিল তাদেরকে প্রচুর ঘৃণা করতো। ইভেন যদি হোয়াইট এই কৃষ্ণাঙ্গরা কোনো বাসে উঠতো তো সেই বাসে হোয়াইটরা মানে যেতে মানে চাইতো না আর কি। আবার কোন সিটে যদি হোয়াইটরা হোয়াইটরা নাই এই যে কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি বসতো তাহলে সেখান থেকে তাকে সিট ছেড়ে যেতে হইতো। হ্যাঁ, এই জন্য প্রায় 382 দিন যাবত এই মার্টিন লুথার কিং সে একটা আন্দোলনের ডাক দিছে। এই 382 দিন যাবত তারা এই বাস বয়কট করছিল। কোন মানে কোন কালো লোক বা এই যে ইয়াতে ব্ল্যাক আছে তারা কোনো গাড়িতে চলে না। তারপর কি হ্যাঁ, তারা চাইছিল যে অফিসিয়ালি রাজা যেন একটা মানে সাংবিধানিক ভাবে রাজা একটা ঘোষণা দেয় যে সবার জন্য সমান হবে আইন। তো এরপরে রাজা একটা ঘোষণা 382 দিন পরে তখন আর কি মার্টিন লুথার কিং সহ মানে এই মার্টিন লুথার কিংকে কিন্তু তখন অ্যারেস্ট করা হয়েছিল, ঠিক আছে। সে সারা জীবনে প্রায় 20 বার ছিল এবং 4 বার তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে, তার নিজের বাড়ি পর্যন্ত বোম মেরে উড়িয়ে দেওয়া হয়েছে।
আর এত কিছু যে সহ্য করতে পারে না, সুতরাং সে ছিল ফার্স্ট একজন যাজক, এরপর সে পলিটিক্যাল লিডার হয়। তো এই দুটো স্কিল নিয়ে সে আর কি এই মানবাধিকারের উদ্দেশ্যে বা মানুষের অধিকার, ন্যায্য অধিকার দাবির বা আদায়ের উদ্দেশ্যে সে সে রাস্তায় নেমে পড়ে, বা সে সবাইকে আর কি এই যার যাদের অধিকার প্রাপ্তির যে একটা ইচ্ছা বা আশা, সে এই মন্ত্র সবাইকে দীক্ষিত করে থাকে। আর এই মডেল হিসেবে সে বা আদর্শ যে মানুষ একজন থাকে অবশ্যই ফলো করার, সে বেছে নেয় হচ্ছে মহাত্মা গান্ধীকে। মহাত্মা গান্ধীর একটা বিখ্যাত অহিংসা পরম ধর্ম, যেটা স্বামী বিবেকানন্দ বলছে। তো সে এই আইডিয়ালটাকেই বেছে নিয়েছিল, তার যে এই যে মার্টিন লুথার কিং জুনিয়র, তার যে আইডিয়াল বা সে যে মন্ত্র দীক্ষিত হয়ে আর কি এই সব লোকদেরকে, যারা বিশেষ করে নির্দিষ্ট তাদেরকে এক জায়গায় একীভূত করেছিল। এরপর আগস্ট মাসের 28 তারিখে 1963 সে তার বিখ্যাত এই ভাষণটা বা এই যে ডেলিভার করে 2 লক্ষ, প্রায় 2 লক্ষ নিগ্রোদের সামনে, ঠিক আছে। সেখানে সে হচ্ছে এই নিগ্রোদের কিভাবে তারা স্বাধীন হতে পারবে, দেন হচ্ছে আহ এই আমেরিকার স্বাধীনতা ইতিহাসে হচ্ছে এগুলো উল্লেখিত ছিল যে সবাই সমান হবে। তো এই বিষয়গুলো সে উল্লেখ করে। বুঝতে পারছেন সুমন ভাই? কোনটা শুরু করে? হ্যাঁ, মূলত আব্রাহাম লিঙ্কন হচ্ছে সে দাস প্রথাকে, হ্যাঁ, সে দাস প্রথাকে এই করছিল, বিরোধ করছিল 1863 সালে। এই টেক্সটের মধ্যে সেটা উল্লেখিত আছে যে 100 বছর আগে। আহ, হুম, হুম। আমরা যখন আগামীকালকে টেক্সট পড়বো তখন আরো ভালো মতো বুঝতে পারবে, কারণ এই সামারির মতো অনেক কথা উল্লেখ নেই, তাই না? যদি সরাসরি টেক্সটটা পড়ি তো আরো স্পষ্ট ভাবে মনে হয় বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমরা আগামীকালকে পড়বো হচ্ছে টেক্সট। হ্যাভ এ ড্রিম, আশা করি শেষ হয়ে যাবে। ওকে। স্মুথলি তো স্যাররা তো আর অনেক ভালো পড়ে। আমি তো সেই ফার্স্ট ইয়ারে থাকতে পড়ছি, আর হচ্ছে এই যে আপনাদের পড়াইলাম, এর মধ্যে তো আমি আর কোনো পড়ি নাই, তো অনেক কথা মনে নাই, ঠিক আছে। এতদিন তো মনে থাকে না, তাছাড়া স্টাডি করে যায় স্যাররা তো সবসময় এগুলো নিয়ে থাকে, আর আমাদের তো অন্য আরো কত আছে, সুতরাং আমরা তো ততটা সময় দিতেও পারি না। আর যদি নোট করা থাকে তাহলে আরো বেশি মনে থাকে, ঠিক আছে। যেমন যদি একটা ওয়ার্ড, ওইখানে বেশ কিছু ওয়ার্ড আছে নতুন নতুন, ইমানসিপিয়েশন, ডিসক্রিমিনেশন, প্রোক্লামেশন, এই এই ওয়ার্ড গুলো হচ্ছে যদি কোনো ভাষণে ইউজ করে তাহলে মানে একটা আলাদা লেভেল পায়, ঠিক আছে। তো এই ওয়ার্ড গুলো সম্পর্কে জানতে হয় যে এগুলো কেন ইউজ করা হয়েছে। আপনারা পারবেন, জাস্ট একটু প্র্যাকটিস করুন তাইলে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ওকে, ঠিক আছে। মোট কথা আপনার আপনার দুজনে বুঝতে পারলে হবে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে।